আসসালামু আলাইকুম এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুল ইসলাম বলছিলাম খেলারঙ্গের পক্ষ থেকে। গতকাল ম্যাচটা নিয়ে একটু পর্যালোচনা করব। ম্যাচটা আমরা হারলাম খুব ন্যাক্কারজনকভাবেই। কারণ এটা নিউজিল্যান্ডের ন্যাশনাল টিম তো দূরের কথা, নিউজিল্যান্ডের বি টিমও ছিল না, স্ট্রেট বলা যায়। অনেক প্লেয়ারকেই আমরা এখানে দেখিনি ইন্টারন্যাশনাল ম্যাচের মধ্যে। এটা নিউজিল্যান্ডের সি দলই বলা যায়, যদিও মিডিয়া সি দলই হিসেবেই অনেকে এটাকে ট্রিট করতেছে আর কি। তো সি দলের সাথে আবির্ভাবে ন্যাক্কারজনকভাবে হারা খুবই হতাশাজনক এবং খুবই কোশ্চেনেবল যে ম্যাচটা আমরা কীভাবে হেরে গেলাম। এটা বাংলাদেশের খেলোয়াড়রা এবং দর্শক এখনও এটা টোটালি মানে এখনও বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না আর কি, টু বি অনেস্ট, সত্যি কথা যেটা বলতে, নিজের দেশের মাঠে আবার। তো আমরা যদি এই প্রথমেই যে আফিফকে নিয়ে আমরা বলি, আফিফকে নিয়ে প্রচুর ট্রল হচ্ছে, প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে। এত সিনিয়র প্লেয়ার, এত প্লেয়ার এভাবে খেললো, এভাবে এতগুলি বলগুলি নষ্ট করলো, নষ্ট করে সে আবার আউট হয়ে চলে আসলো। আসলে প্রতিটা খেলোয়াড়ের একটা পজিশন থাকে, আমি এটা বলবো প্রতিটা খেলোয়াড়ই ওপেনার থেকে শুরু করে একদম 7-8 পর্যন্ত একটা পজিশন থাকে। সেই পজিশনে তার ম্যাক্সিমাম টাইমে যে পজিশনে খেলছে সেই পজিশনে সে এটা কমফোর্ট ফিল করে এবং ওখান থেকে একটা ভালো আছে ডেলিভারি দেওয়া সে ডেলিভারি দিতে পারে আর কি। তো এটাই হচ্ছে আফিফের কাছে আর কি। আফিফকে আমরা কখনো দেখিনি একটা লো অর্ডার পজিশন বা ফিনিশার রোলে। সে জীবনে কখনো খেলছে কিনা জানি না, ন্যাশনাল টিম তো দূরের কথা, এমনকি ঘরের লিগেও তাকে আমরা দেখিনি যে ফিনিশার রোলে খেলতে। কিন্তু যে জন্য ওইটা তার জন্য খুব অতিরিক্ত চাপ হয়ে গেছে। অনেকদিন পরে দলের মধ্যে ঢুকছে, ন্যাশনাল টিমে অনেকদিন পরে ঢুকছে। আর ঢোকার পরে সে হঠাৎ করে এরকম একটা প্রেশার মধ্যে যে পড়ছে, তো প্রেশার পড়ে যাওয়ার পরে সে আর ওখান থেকে বেরোতে পারেনি। তেমন একটা সাপোর্ট পাইছে বলে আমি মনে করি না, কারণ হৃদয়ের কাছ থেকে। কারণ হৃদয় তেমন বাউন্ডারি ওখানে তখন ওই মোমেন্টে হৃদয়ের কোনো বাউন্ডারি আমরা দেখিনি, কারণ সে বারবার সিঙ্গলস নিয়ে আফিফকে দিচ্ছিল। অ্যাকচুয়ালি তারা দুজন মনে হয় দুজনের দিকে চাপ দিতেছিল বাউন্ডারি মারার জন্য আর কি। আফিফ তো চাচ্ছিল যে হৃদয় মারুক, হৃদয় চাচ্ছিল যে আফিফ মারুক। তারপরে যা হোক এই চাপ থেকে ওরা আসলে হৃদয় ঠিকই সিঙ্গলস নিয়ে নিয়ে বারবার ওদিকে যাচ্ছিল। হৃদয়ের উচিত ছিল দায়িত্বটা নেওয়ার, হৃদয়ের উচিত ছিল এখানে কয়েকটা বাউন্ডারি মারলে আফিফ আর একটু স্ট্রেস ফ্রি হতে পারতো এবং খেলতে পারতো। তো যদিও আমি আফিফের করতে রিকভারি করার জন্য কোনো কথা বলতেছি না। আফিফ ডেফিনেটলি ওর কাছে আমরা আশা করিনি এতগুলি বল খাওয়ার একটা লিমিট থাকে, সে মানে অতিরিক্ত খেয়ে ফেলছে আর কি। বাস্তবে কয়েকটা 6টা মেরে রিকভারি করতে পারবে, কিন্তু এটা রিকভারি হয় না। আপনি যখন খেয়ে ফেলবেন তখন শেষের দিকে তখন এগুলি রিকভারি করা খুবই খুবই টাফ। এটা সব ধরনের ব্যাটারদের পক্ষে, যেহেতু আপনি কখনো ফিনিশার রোলে খেলেনই নাই। ওকে, এটা আপনার জন্য ছিল একটা মানে টু মাচ, দ্যাটস রিয়েলি টু মাচ, এবং যা হবার তাই হয়েছে আর কি। আমরা শেষ কবে দেখছি, আর একটা রিজনের জন্য যদি বলি, আমরা শেষ কবে দেখছি বাংলাদেশের বাহাতি কোনো স্পিনার ছিল না ম্যাচে, বা আমার ঠিক মনে পড়ে না। আমরা সারা জীবন সাকিবকে নিয়ে খেলে আসছি, এর আগে সারা জীবন রাজ্জাককে নিয়ে খেলে আসছি, তারপর সাকিবকে নিয়ে খেললাম। তারপর আমরা ওই সবসময় নাসুম বা তানভীর সবসময় ছিল, বাহাতি একজন ছিলই আর কি। কিন্তু গতকাল ম্যাচে আমরা কোনো বাহাতি স্পিনার দেখিনি, যেটা খুবই একটা আমার কাছে রহস্যজনক মনে হলো। এবং খুবই এটা একটা ইস্যু বটে, ডেফিনেটলি একটা ইস্যু। নাহিদ রানার উপর যে চাপটা পড়ছিল, নাহিদ রানাকে ওরা ইজিলি খেলতে পারতেছিল, সেখানে আমরা নাহিদ রানাকে অফ করে 5-6 ওভার পরে অফ করে আমরা ওখানে একটা বাহাতি বলার যদি রাখতে পারতাম, তাহলে মনে হয় বাংলাদেশে 240-এর জায়গায় বা 215-20-এর মধ্যেও বাংলাদেশ ওদেরকে আটকে রাখতে পারতো আর কি, যেটা বাংলাদেশের জন্য খুবই ভালো হতো চেস করার জন্য। কিন্তু বাহাতি বলার আমরা কিন্তু দেখিনি, এটা একটা বিগ ডাম ডিসিশন ক্যাপ্টেনের জন্য। এত বড় রিস্ক সে নিছে, এই রিস্কের জন্য সে সাফার করতে হলো আর কি। যেহেতু সে নিজেও অতটা ইকোনমিক ছিল না, মোটামুটি ছিল, অতটা ইকোনমিক ছিল না। কিন্তু তারপরে সে আর ডানাতি আরো কয়েকটা বলার ছিল, কিন্তু ডানা সে নিজেও তো একটা খুব একটা ভালো ছিল না। তাই সেই জন্য সে অন্য কোনো সাইডকে দিয়ে বা আফকে দিয়ে করানোর সে আর মানে কোনো অপশন খুঁজে পায়নি আর কি। করার এখানে একটা বাহাতে বলার খুব মিসিং হয়েছে, যে বাহাতে বলার বাংলাদেশে ডেফিনেটলি রাখা একজন দরকার ছিল। এটা তানভীর হোক, নাসুম হোক, যে দুজনের মধ্যে ডেফিনেটলি থাকা দরকার ছিল। তো পেসার, এটা হলো দুইটা পার্ট। 3 নম্বর ইস্যু হচ্ছে কি পেসারের একজন পেস অলরাউন্ডার থাকা দরকার ছিল। আমি মনে করি 3টা পেসারের ভিতরে আপনি এখন তাসকিনকে বাদ দিয়ে সাকিবকে রাখা দরকার ছিল। তানজিদ সাকিব থাকলে সে ভালো ব্যাট করতে পারে এবং সে ভালো ফিনিশার বটে। সে একজন ভালো ফিনিশার, ভালো ব্যাট করতে পারে। এটা আমরা দেখছি কয়েকদিন আগে প্র্যাকটিস ম্যাচও তার ভালো একটা ঝড়ো ইনিংস ছিল, সেখান থেকে তার শিক্ষা নেওয়ার দরকার ছিল। তো সেই তারা আমি মিরাজ তার মাথার মধ্যে এইসব মনে কাজ করে বলে মনে হয় না, এবং খুবই আনমেচুর প্লেয়ার, টু বি আনমেচুর পার্সন, টু বি অনেস্ট। ওর মাথা হি ডাজন্ট ডিজার্ভ অ্যাজ এ ক্যাপ্টেন, ডেফিনেটলি নট। ওকে, তার একজন মানে
সে কোথাও স্ট্রং রাখেনি, টিমটা ব্যালেন্স ছিল না। এখানে স্পিনার নাই, বাহাতি স্পিনার নাই, এখানে আপনার পেস অলরাউন্ডার নাই, এখানে ফিনিশার নাই। আপনি এত কিছু ল্যাক থাকলে তারপর আপনার দুটা ক্যাচ মিস করছেন, আর হৃদয় একই জায়গায় দুটা রান আউট মিস হয়েছে, আর সেগুলি তো এফেক্ট করছে ডেফিনেটলি। নারা অত স্কোরটা অত দূরে ওরা যায় না, যেতে পারে না আর কি, সেটা হলো বড় কথা। আর ওই সেটাই সাইফ খেলছে 50 মারছে, হ্যাঁ, কিন্তু সাইফকে যদি একটু অ্যানালাইসিস করেন, আপনার যদি ইটা দেখেন 50টা দেখেন, 50টা সে করছে 75 বলে, কিন্তু বিশ্বাস করবে না, সে 75 বল খেললেও সে অলমোস্ট 50 মতো 50টা বলের মতো সে ডট খেলছে। তার মানে বোঝা যাচ্ছে, হ্যাঁ, তার লাইফের সাথে সে সিঙ্গেলসের একেবারে কোনো ছিল না, মানে সিঙ্গেলস সে তার নেওয়ার মতো তার সে কমফোর্ট ফিল করে না, সিঙ্গেলসে নিতে পারে না, স্ট্রাইট যে কথা আর কি। সে তার সিঙ্গেলসে অনেক ল্যাক ছিল, সে সিঙ্গেলসের তার কন্টিনিউস সিঙ্গেলস নেওয়া দরকার ছিল, কিন্তু সিঙ্গেলস থেকে বেশি সে বল ঠেকা বাউন্ডারির উপর যা ইচ্ছিল। এটা কিন্তু টি-20 খেলা না, এটা হচ্ছে ওয়ানডে খেলা। আপনাকে সিঙ্গেলস নিতে হবে, রাখতে হবে, এবং সিঙ্গেলস নেওয়া মানে হচ্ছে দলের একটা ভারসাম্য বজায় রাখা, লং টার্ম সার্ভাইভ করা কিছু ইয়ের মধ্যে, ক্রিজের ভিতরে। সেই জিনিসটা সে ব্যর্থ হয়েছে পুরোপুরি। আপনি আপনি যদি আউট হলে আগেই আউট হয়ে যান, কিন্তু সিঙ্গেলস আপনার যে সিঙ্গেলস ভালো খেলতে পারে তার এখানে ভালো একটা সুযোগ থাকে, ভালো স্কোর করে দলের জন্য সেটা ভালো হয়। মূলত কয়েকটা কিছু কারণেই বাংলাদেশের পারফরমেন্স খুবই খারাপ ছিল, এবং এখানে ফিনিশার রোল আপনি ডেফিনেটলি সাকিবকে রাখতে পারতেন। আমি খুব সারপ্রাইজ সাইফুদ্দিন কেন এখানে দলের মধ্যে নাই। সাইফুদ্দিনকে আমি খুব মিস করি, এবং ফিনিশার রোলে আমি সোহানকে মিস করি। ফিনিশার সোহান সাইফুদ্দিনের উপর বাংলাদেশে এখন পর্যন্ত আমি কাউকে দেখি না, টু বি অনেস্ট। এই দুইটা একটা বিগ প্লেয়ার, কোর প্লেয়ার, এই দুজন প্লেয়ার এত এক্সপিরিয়েন্স, এই দুজন প্লেয়ার, এবং এদেরকে ছাড়া আপনি দল গঠন করছেন, এটা একটা ডাম্প। আপনি যে একটা ডাম্প, সেটা ইউ জাস্ট প্রুভ ইউর সেলফ যাই অ্যাজ এ ডাম্প ক্যাপ্টেন। তো যাই হোক, এখন আপনাকে ওই পরবর্তী ম্যাচ খুবই ইম্পর্টেন্ট ম্যাচ, হারলি সিরিজ হারা, দ্যাটস ডু আর ডাই ম্যাচ বাংলাদেশের জন্য। তো ওই পরবর্তী ম্যাচের জন্য আমি ডেফিনেটলি আমি চাবো আপনি ডেফিনেটলি কে খেলুক বা না খেলুক, আই ডোন্ট কেয়ার, আপনি একজন বাহাতি স্পিনার রাখতে হবে, আপনার একজন ফিনিশার রাখতে হবে। হ্যাঁ, যে ওই আফিফের পজিশনটা, ওকে, যেখানে একটা ফিনিশার রোল, যে যাবে, যদি আগে ব্যাটিং করেন, সে যদি 10টা বল খেলে 15-20টা রান করবে, 15টা বল খেলে 20-25টা রান করবে, আর দুই নম্বর যদি চেস তোকে কিছু বাউন্ডারি রানে মেরে সে চলে আসবে, ওকে, মানে রান রেট দলের অবস্থা ভালো করার জন্য। আর একজন ডেফিনেটলি পেস অলরাউন্ডার লাগবে। পেস অলরাউন্ডার বলতে আপনি ডেফিনেটলি তাসকিনকে বাদ দিয়ে দেন, আপনি নাহিদকে বাদ দিয়ে দেন, বা তাসকিন, মানে আমি বুঝতে পারতেছি যে ঈশা আসবে, ফিজকে আর বসা রাখবে না, হ্যাঁ, তো ফিজে আসবে, ফিজের সাথে এত শরীফুলও থাকবে ডেফিনেটলি। তো নাহিদ রানাকে আমি বাদ দিবে, কিন্তু আমি মনে করি তাসকিনের পরিবর্তে বাংলাদেশের তানজিদ সাকিবকে রাখা উচিত। সে মোটামুটি বল ভালো করে, ফিনিশে স্লো ওভার ভালো করে, প্লাস হচ্ছে গিয়ে স্লো ওভার সাকিব তাসকিন থেকে মাস বেটার। আপনি যদি দেখেন, তাসকিন কিন্তু প্রথমে খুব ভালো বল করতেছিল, পরে স্লো ওভারে যে সে ফ্লাড করে দিচ্ছে আর কি। এটা তাসকিনের কমন প্রবলেম ইন এভরি মোস্ট ম্যাচ। সে সবসময় স্লো ওভারে যে ইচ্ছা মতো রান দেয়, সে কয়েকটা বাউন্ডারি খেলে তার লাইন লেন তার ঠিক থাকে না, মানে তার কি মারবে না, সে তো মারবেই। আপনি স্লো ওভার বোলিং করবেন, আপনার মাইর খাবেন না, আপনি অবশ্যই মাইর খাবেন, কিন্তু আপনাকে ব্যালেন্স করে রাখতে হবে, কিন্তু আপনার সেটা থাকেন না, আপনার ই ক্যান কন্ট্রোল বাই ইউর সেলফ। তো এটা আমি সবসময় দেখে আসছি, ইজ নট নিউ থিং। সব শুরুতেই নতুন বলে ভালো করে, পরে স্লো ওভারে আপনার ইচ্ছা মতো বোলিং হয় আর কি। তো যা হোক, আমি তাসকিনের প্রতি সাকিবকে চাবো, আর সাকিব যদি খেলে তানজিদ সাকিব, এটা বোলিং এর স্লো ওভারের জন্য ভালো হবে, এবং ব্যাটিং এর জন্য ভালো হবে। আর ওই ডেফিনেটলি একজন স্পিনার রাখতে হবে। এটা আপনি যাকে বাদ দেন, আপনার তামিমকে বসান বা সাইফকে বসান, আই ডোন্ট কেয়ার, আপনি শান্তকে বসান, আই ডোন্ট কেয়ার, একজন স্পিনার। আপনার বোলিং ঠিক রাখতে হবে। আপনি বোলিং ঠিক না রাখলে, বোলিং ব্যালেন্স স্ট্রং না, আপনি 6টা বলার রাখতে হবে, স্ট্রেট যে কথা আর কি। আপনি 6টা বলার রাখতে হবে, 3টা স্পিনার, 3টা পেসার, স্ট্রেট কথা। মোস্টলি কান্ট্রি তাই করে আজকাল, কারণ এখানে দেখা যায় 2-3টা বলার মিস্ত্রি হয়, মাইক খেতে থাকে, তখন ওরা রিপ্লেস হিসাবে আরেকজনকে দিয়ে মোটামুটি রান রেটটা ধামাচাপা দিয়ে রাখে আর কি, কন্ট্রোল করে রাখে। তো এটা মনোযোগ দিতে হবে, যেটা নিউজিল্যান্ড করছে। নিউজিল্যান্ডের 6টা বলার নিয়ে খেলছে, এবং ওদের যে অলরাউন্ডারগুলি আছে খুব সুপার ডেলিভারি দিচ্ছে, যেমন বলে তেমন ব্যাটে। ওদের বাহাতে অলরাউন্ডার ছিল, ওদের ডাহাতে অলরাউন্ডার ছিল, ওদের পেস অলরাউন্ডার ছিল, ওরা ভালো পেসার ছিল, স্লো ওভারে বোলিং করতেছে, ওরা ভালো করছে। তো আমরা এটা দেখলাম আর কি। এটা বাংলাদেশের টিমই ছিল আগে, কিন্তু মেয়েদের সময় আমরা এটা দেখতে পাচ্ছি না আর কি। বাংলাদেশের টিম সবসময় আগে ছিল, পেসার ভালো ছিল, মানে ভালো করতেছিল, সাইফুদ্দিন বা সাকিব, হ্যাঁ, ফ্রিজ,
স্পেস আপনাদের আছে আমাদের দলের মধ্যে সেই প্লেয়াররা আছে, আপনার ওদেরকে নামাইতে হবে আর কি। আপনি যদি ওটা বিবেচনা না করে নিজের সিন্ডিকেট নিয়ে টানাটানি করেন, তাহলে আপনি নিজেও যাবেন, দলও যাবে, এই ব্যাপারে কোনো ডাউট নাই। ডেফিনেটলি আশা করি নেক্সট ম্যাচে বাংলাদেশের ডু অর ডাই ম্যাচ, সেই ম্যাচটা ফিরে এইসব বলারগুলি টিম ব্যালেন্স করে ম্যাচটা আবার ফিরে আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।